মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370। মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370 একটি যাত্রীবাহী বিমান, যা মালয়েশিয়ান এয়ারপোর্ট দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক বিমান। এই বিমানটি 2014 সালে 4 মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাইজিং ক্যাপিটালসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক 12:41 মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370-কে ক্লিয়ারেন্স দেয় উড়ার জন্য। বলে রাখা ভালো, ফ্লাইটটির অনবোর্ড ক্যাপ্টেন ছিল জাহারাই আহমেদ শাহ ও সেকেন্ড অফিসার ফারুক আব্দুল হামিদ। এর সাথে আরও 10 জন কেবিন ক্রু এবং বিভিন্ন দেশের 227 জন যাত্রী। ফ্লাইট 370-কে 1 ঘন্টা পর ভিয়েতনামের হো চি মিন সিটিতে রুটিন মাফিক সিগন্যাল দিতে বলা হয় মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে। Malaysian 370 contact Ho Chi Minh 120.9. সিগন্যাল প্রদানের 1 মিনিট 43 সেকেন্ড পর ফ্লাইটটি মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কুয়ালালামপুর, হো চি মিন সিটি ও ব্যাংককের রাডার স্ক্রিন থেকে হঠাৎই উধাও হয়ে যায়। ফ্লাইট 370-র ট্রান্সপন্ডার থাকা সত্ত্বেও ফ্লাইট 370 উধাও হয়ে যাওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে। হয়তো ফ্লাইট 370-র 2টি ট্রান্সপন্ডারই একই সাথে খারাপ হয়ে যায়, আর নয়তো 2টি ট্রান্সপন্ডারই ফ্লাইটে অনবোর্ড ক্যাপ্টেন অফ করে দেয়। এ সময় ফ্লাইট 370-র সাথে অনেকভাবেই কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়, কিন্তু ফ্লাইট 370 হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো আকাশে হারিয়ে যায়। এরপর মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370-কে অফিসিয়ালি মিসিং বলে ঘোষণা করে। Malaysia Airlines flight MH370 disappeared en route to Beijing. এটা বেশ কঠিন যে 2022 সালে এসেও এত সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট থাকা সত্ত্বেও ফ্লাইট 370-কে 2022 সালে এসেও খুঁজে পাওয়া যায়নি। তাই একে নিয়ে তৈরি হয়েছে অনেক রকম থিওরি। অনেকে মনে করে এই প্লেনটি হাইজ্যাক হয়েছে, আবার অনেকে মনে করে এই প্লেনটি কোথাও ক্র্যাশ করেছে, আবার কেউ কেউ একটু বেশি বাড়িয়েই এই প্লেন হারিয়ে যাওয়ার পিছনে এলিয়েনের যোগসূত্র খুঁজে পায়। তাই আজকে আমরা কিছু অফিসিয়াল থিওরি এবং কিছু আনঅফিসিয়াল থিওরি, যেগুলো খুব বিশ্বাসযোগ্য, সেগুলো নিয়ে কথা বলবো। ফ্লাইট 370 হারিয়ে যাওয়ার পর মালয়েশিয়ান এয়ারলাইন্সের জন্য এটি অনেক বড় দুশ্চিন্তার কারণ ছিল। তাই তারা খুব শীঘ্রই একটি কমিটি তৈরি করে এবং প্লেনটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সেই কমিটি তেমন কোনো আশানুরূপ ফলাফল দিতে পারেনি এবং খুব শীঘ্রই এই বিষয়টি পুরো দুনিয়ায় ছড়িয়ে দিতে শুরু করে। মানুষ মালয়েশিয়ান এয়ারলাইন্স তরফ থেকে উত্তরের প্রত্যাশা করে। তাই মালয়েশিয়ান এয়ারলাইন্স অনেক টাকা খরচ করে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লেনটির সার্চ অপারেশনে সামিল হয়, যাতে 64টি এয়ারক্রাফট এবং 79টি সামুদ্রিক জাহাজ অংশ নেয়। 3 দিনব্যাপী দক্ষিণ চীন মহাসাগরে এই অপারেশনটি চলে, কিন্তু তেমন কোনো সূত্রই পাওয়া যায়নি। এরপর মালয়েশিয়ান এয়ারলাইন্স অনেক চিন্তিত হয়ে পড়ে এবং পুনরায় একটি কমিটি গঠন করে। তদন্তের 3 দিন পর তদন্তকারীরা জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্লেনটি হারানোর পর মালয়েশিয়ান মিলিটারি বেজের রাডারে ধরা দেয়। তারা জানায় মালয়েশিয়ান ফ্লাইট 370 বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা না হয়ে মালয়েশিয়ান পেনাং দ্বীপের উপর দিয়ে আন্দামান সাগরের আরও 150 কিলোমিটার পিছনে থাইল্যান্ডের আকাশে উড়ে যেতে দেখা যায়। এরপরে ফ্লাইটটি সংযুক্তি হারায়। এই তথ্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের চিন্তা আরও বাড়িয়ে দেয়, কারণ মালয়েশিয়ান এয়ারলাইন্স টানা 6 দিন বেঙ্গল ঘাট থেকে ইন্ডিয়ান ওশানের কিনারা পর্যন্ত লাগাতার সার্চ মিশন চালায়, কিন্তু ফল হয় শূন্য। ঠিক এই সময় সিটিবিটিও একটি তথ্য পাবলিশ করে, যা তদন্তকারীর হাতে লাগে। সিটিবিটিও সংস্থাটি দক্ষিণ ভারত মহাসাগরের উপরে একটি পার্টিকুলার রিজনে হাইলি পাওয়ারফুল অ্যাকুয়েটিক মনিটরিং সিস্টেমের মাধ্যমে কিছু ডাটা সংগ্রহ করতে পারে, যার মধ্যে 2টি এখন আপনাদের সামনে উপস্থাপন করা হলো।
এই সাউন্ডগুলো স্বাভাবিকভাবেই মনে হতে পারে এই সাউন্ডগুলো প্লেনটি পানিতে ক্র্যাশ করেছে, কিন্তু আরেকটু ঘেঁটে দেখা যায় ফ্লাইটটি হারিয়ে যাওয়া এবং হাইড্রোফোনের রেকর্ড করার সময়টি মিলে গেলেও এর উৎপত্তি স্থলের ভিন্নতা দেখা যায়। তাই তখন ধারণা করা হয় এই সাউন্ডটি কোনো জিওলজিক্যাল অ্যাক্টিভিটির কারণেই হয়েছে, অর্থাৎ ফ্লাইট 370 পানিতে ডুবে যায়। কিন্তু তদন্তকারীদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেনই বা ফ্লাইটটি তার দিক পরিবর্তন করে। সাধারণত একটি ফ্লাইট রেডারের বাইরে খুব কম সময়ের জন্য যেতে পারে, বা একটি ফ্লাইট সম্পূর্ণভাবে রেডারের বাইরে তখনই যেতে পারে যখন তার ক্যাপ্টেন চাইবে। কিন্তু ফ্লাইট ক্যাপ্টেন এটা কেন চাইবেন? ঠিক তখনই তারা একটি ভয়ঙ্কর সত্যের সামনে উপস্থিত হয়। ফ্লাইটে দেখা যায় দুজন নকল পাসপোর্টধারী যাত্রী ছিল। তখন তারা ওই দুজন যাত্রীর ক্রিমিনাল ডাটা চেক করে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের কোনো ক্রিমিনাল ডাটাই ছিল না। এরপর তদন্তকারীদের কাজ আরও বেড়ে যায়। তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে। এই সময় সন্দেহের তীর আর একমাত্র পাইলটদের উপরেই থাকে। এখানে সেকেন্ড পাইলট ফারিক আব্দুল হামিদ একজন 27 বছর বয়সী ক্যাপ্টেন। তার প্লেন হাইজ্যাক করার কোনো কারণই ছিল না, কারণ তার কিছুদিন পরেই বিয়ে ছিল। এখন সন্দেহ থাকে শুধুমাত্র ফার্স্ট ক্যাপ্টেন বা অনবোর্ড ক্যাপ্টেন জাহারাই আহমেদ শাহকে নিয়ে। এই লোকটি এই ফ্লাইটটি হারিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় সন্দেহের কারণ ছিল, কারণ এই মানুষটি গত 30 বছর ধরে সম্মানের সহিত প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল, কিন্তু তার সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড বা চরিত্র একদমই ভালো ছিল না। তার একাধিক জনপ্রিয় মানুষের সাথে বা মডেলদের সাথে আনঅফিসিয়ালি এটাও জানা যায় যে তার সাংসারিক জীবনও তেমন ভালো ছিল না। কিন্তু তদন্তকারীদের চক্ষু তখনই কপালে ওঠে যখন তারা জানতে পারে তার নাম জড়ানো ছিল তৎকালীন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের সাথে। ফ্লাইটটি টেক অফ করার ঠিক 5 ঘন্টা আগেই সেই নেতা গ্রেফতার হয়। তাহলে কি এই ফ্লাইট হারিয়ে যাওয়ার পিছনে কোনো পলিটিক্যাল কারণ থাকতে পারে? শেষমেশ ফ্লাইটটিকে যে স্থানে ট্র্যাক করা হয় সেই পেনাং দ্বীপেই ক্যাপ্টেন সাহারাই বেড়ে উঠেছিল। তাই অনেকে মনে করেন ক্যাপ্টেন সাহারাই তার জন্মস্থানকে একবার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু প্লেনটি হারিয়ে যাওয়ার পেছনে এটিই যে মূল কারণ সেটার কোনো প্রমাণ ছিল না। এরপর তদন্তকারীরা বিমানের কার্গো লিস্ট চেক করে। এরপর তারা এমন একটি বিষয় জানতে পায় যা এই ঘটনাকে ভেদ করে ফেলতে পারত। বিমানটিতে 221 কিলোগ্রাম লিথিয়াম ব্যাটারি ছিল, যা খুব সহজেই এই ফ্লাইটটিকে বিস্ফোরিত করতে পারত। কিন্তু পৃথিবী সার্চ লাইটেও যখন কোনো হদিস পাওয়া যায়নি ফ্লাইটটির, তখন এই থিওরিকেও মিথ্যে বলে ঘোষণা করা হয়। ঠিক এর 16 দিন পর তদন্তকারীরা কিছু সিগন্যাল পায়, যা ঠিক এর 16 দিন পর একটি স্যাটেলাইটের তথ্য থেকে জানা যায় প্লেনটি সবগুলো ডেটা থেকেও সংযুক্ত হারানোর পরও আরও 5 ঘন্টা যাত্রা করেছিল। কিন্তু ঠিক কোন দিকে যাত্রা করেছিল তা এই স্যাটেলাইটের তথ্য থেকে জানা যায়নি। এই ঘটনার পর বোয়িং 370-কে অফিসিয়ালি মিসিং বলে ঘোষণা করা হয়। এর থেকেই তৈরি হয় বিভিন্ন বিতর্কিত মতবাদ। বর্তমান সময়ের একটি মতবাদ থেকে মনে করা হয় ফ্লাইটটিতে এমন কিছু দ্রব্য ছিল যা কেউ চায়নি চীনে পৌঁছাক, তাই তারা প্লেনটিকে আন্টার্কটিকায় নামায় এবং আন্টার্কটিকা কোনো কিছু লুকানোর জন্য একটি আদর্শ জায়গা। কিন্তু সবচেয়ে আলোচিত থিওরি হলো ফ্লাইট 370-কে আমেরিকা চুরি করেছে। হ্যাঁ, মালয়েশিয়ার খুব কাছেই আমেরিকার মিলিটারি বেস অবস্থিত। এই সময় মালয়েশিয়ার অনেক বাসিন্দা জানায় তারা খুব কাছে একটি বিশাল বড় প্লেনের নামার শব্দ পেয়েছিল, কিন্তু তারা এরকম শব্দ আগে কখনো পায়নি। কিন্তু ইউএসএ জানায় তারা এমন কোনো প্লেন দেখেইনি। কিন্তু ফ্রান্সের এক্স মিডিয়া ডিরেক্টর জানিয়েছে ইউএসএ মালয়েশিয়ার এই MH307-কে দেখেছিল এবং তারা এটিকে লুকিয়ে রেখেছে। কিন্তু বর্তমান সময় এরকম ক্রাইম করাটা বেশ কঠিন। অস্ট্রেলিয়ার এক্স প্রাইম মিনিস্টার বলেছেন ফ্লাইট ক্যাপ্টেন এমন কিছু করতে চেয়েছিল যা কোনোদিন কেউ ভেদ করতে পারবে না।
তো এই ছিল বোয়িং MH370 হারিয়ে যাওয়ার ঘটনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন।